নমস্তে, আপনি শুনছেন মানব পরিচয়, মানবতার পরিচিতি। আজ আপনি চিন্তার শক্তি দেখবেন ফিরদৌসের যুক্তি কিভাবে তার বাড়ির রান্নাঘরে সীমাবদ্ধ না থেকে দেশের আইনে একটি ঐতিহাসিক পরিবর্তন এনে দিল। বিচারক হরিশচন্দ্র কোর্ট থেকে ফিরে এসে একটি আশ্চর্যজনক সংবাদ দেন। আইনের অনুমোদন, ফিরদৌসের পরামর্শে সরকার নতুন আইন পাস করেছে। এখন ভিন্ন সম্প্রদায় বিবাহকারী ছেলেকে মেয়েটির ধর্ম গ্রহণ করা বাধ্যতামূলক হবে, যা ছলনা এবং প্রতারণাকে নিয়ন্ত্রণ করবে, এবং বিবাহের ভিত্তি শুধুমাত্র সত্যিকারের প্রেম হতে পারবে। গর্ভস্থ শিশুর জ্ঞান, হরিশচন্দ্র জি ফিরদৌসের উন্নত মস্তিষ্কের প্রশংসা করেন এবং গর্ভস্থ শিশুর নড়াচড়া দেখে তাকে অভিমন্যুর মতো ব্যতিক্রমী প্রতিভাধর বলে বর্ণনা করেন, কারণ মায়ের ভালো চিন্তা তাকে সংস্কার দিচ্ছে। এখানে ফিরদৌস স্বামীর স্বর্গীয় আলিঙ্গনে ডুবে গিয়ে অসীম সুখ অনুভব করছে, এবং সেখানে কারাগারে নাসিরের উপর দুঃখের পাহাড় ভেঙে পড়ছে। নাসির ভাবে, কেন তার ইবাদতের, উপাসনার কোনো ফল পাওয়া গেল না? কেন তার যৌবন জেলে নষ্ট হল? কেন সে তার অসুস্থ আব্বার সেবা করতে পারল না? কঠোরতার শাস্তি। যখন সে নতুন আইন সম্পর্কে জানতে পারে, তখন তার ছদ্ম বিবাহের পরিকল্পনা ধূলিসাৎ হয়ে যায়। নাসির এখন তাকে ভুল প্রেরণা দেওয়া ব্যক্তিদের অভিশাপ দিতে শুরু করে। বিদ্রোহ এবং পতন। গভীর হতাশায় নাসির স্বয়ং ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করে, আমি কসম খাই যে এখন থেকে আমি কখনো ইবাদত করব না। তারপর আরও একটি দুঃখজনক খবর আসে, আব্বা হুজুরের ইন্তেকাল। নাসির প্যারোলে থাকাকালীন অপরাধ করাই তার জামিনের জন্য উকিল হতাশ হয়ে যান। কিন্তু বিচারক হরিশচন্দ্র, সেই ফিরদৌসের স্বামী, কি রায় দেন? এই আদালত কোনো ছেলেকে তার বাবার প্রতি শ্রদ্ধা এবং কর্তব্যের পথে বাধা হতে পারে না। হরিশচন্দ্রের অতুলনীয় উদারতা কি নাসিরকে এটা উপলব্ধি করাতে পারবে যে সত্যিকারের মানুষ কারা এবং প্রেম কি? শুনুন ঘৃণার পতন এবং মানবতার বিজয়ের এই নির্ণায়ক অধ্যায়, মানব পরিচয়তে। আপনি শুনবেন পর্ব ৮, আইনের অনুমোদন এবং নাসিরের পতন। এখন ফিরদৌসের ক্ষত পুরোপুরি সেরে গেছে, কিন্তু সপ্তম মাস শুরু হওয়ায় ফিরদৌস কোর্টে যাওয়া স্থগিত করেছেন। তিনি তার মামলাগুলি অন্য আইনজীবীকে দিয়েছেন। ৩ দিন পর কোর্ট থেকে ফিরে এসে হরিশচন্দ্র জি ফিরদৌসকে বললেন, আপনি আমাদের প্রথম রাতে এটি বলেছিলেন, তাই না, যে আমাদের সংবিধানে এই বিধান করা হোক যে যখন দুটি ভিন্ন সম্প্রদায়ের ছেলে মেয়ে বিবাহের সিদ্ধান্ত নেবে তখন ছেলেকে মেয়েটির ধর্ম গ্রহণ করার আইনগত বাধ্যবাধকতা থাকবে। তখন আমি এই বিষয়টি আইন বিশেষজ্ঞ এবং সরকারকে সুপারিশ করেছিলাম। এতটুকু বলে হরিশচন্দ্র থামলেন। তিনি ফিরদৌসকে প্রেম দিয়ে দেখতে লাগলেন। তার স্বামী কি বলতে যাচ্ছেন তা শুনতে ফিরদৌস আগ্রহী হলেন। এটি বুঝতে পেরে হরিশচন্দ্র জি এগিয়ে বললেন, ফিরদৌস, আপনি জেনে খুশি হবেন যে সরকার নতুন আইন পাস করিয়েছে, যাতে নিজের মিথ্যা ধর্ম জানিয়ে কোনো ছেলে ছল করে কোনো মেয়েকে বিবাহ করলে তার জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। পাশাপাশি ভিন্ন সম্প্রদায়ে বিবাহ করার জন্য আপনার ধারণা অনুযায়ী ছেলের জন্য মেয়ের ধর্মকে গ্রহণ করার বাধ্যবাধকতা করা হয়েছে। এটা শুনে ফিরদৌসের আনন্দ চরমে পৌঁছালো। তখন হরিশচন্দ্র জি বললেন, বাহ ফিরদৌস, আপনার মস্তিষ্ক কত উন্নত! আপনার এই মস্তিষ্কে জন্ম নেওয়া চিন্তাটি সংসদের উভয় কক্ষেই পাস হয়েছে। ফিরদৌস তার আনন্দ নিয়ন্ত্রণ করে ধৈর্যের সাথে বললেন, জি, আমার আনন্দ এই কারণে নয় যে আমার পরামর্শ আইনে স্থান পেয়েছে। আমার আনন্দের কারণ হলো এর মাধ্যমে ঘৃণার মূলে হ্রাস টানা যাবে। বস্তুত এখন করা হচ্ছে আন্তঃসম্প্রদায় বিবাহ দাম্পত্য সুখের চিন্তার চেয়ে কম, বরং কট্টরপন্থীদের দ্বারা নিজেদের ধর্মের অনুসারী বাড়ানোর ভুল প্রেরণা থেকে বেশি করা হয়। দুঃখজনকভাবে এতে মেয়েকে ফাঁকি দেওয়া হয়। এই বিধানটি করার ফলে এখন নিজের ধর্ম মেয়েকে নয় বরং ছেলেকে পরিবর্তন করতে হবে, যার ফলে মেয়ের উপর প্রতারণা ও ছলের সম্ভাবনা কমে যাবে। এই আইনি বিধান হয়ে গেলে এখন থেকে ভিন্ন সম্প্রদায় যে বিবাহ হবে তার ভিত্তি সত্যিকারের প্রেমই হতে পারবে। ফিরদৌস এতটুকু বলার পর নিজের গর্ভে নড়াচড়া অনুভব করলেন, যেন 7 মাসের গর্ভস্থ শিশু।
তার মায়ের বক্তব্যের হাততালি দিয়ে প্রশংসা করছে। ফিরদৌস এটি অনুভব করে স্বামীর হাত নিজের পেটে রাখলেন। হরিশ্চন্দ্রজি তাদের সন্তানের কার্যকলাপ অনুভব করে বললেন, সম্ভবত আপনি অভিমন্যুর গল্প পড়েছেন। অভিমন্যু মায়ের গর্ভে থাকাকালীন চক্রব্যূহে প্রবেশের জটিল জ্ঞান অর্জন করেছিলেন। আসলে এটি সত্য যে গর্ভে থাকতেই প্রতিটি শিশু সংস্কার গ্রহণ করতে শুরু করে। অতএব সন্তানের জ্ঞান এবং সংস্কারের ভিত্তি ভালো নিশ্চিত করার জন্য গর্ভবতী মাকে ভালো চিন্তা এবং ভালো কথা পড়া, দেখা, বলা এবং ভাবা উচিত। এক বিরতি নেওয়ার পর তিনি নিজেই এগিয়ে বললেন, ফিরদৌস, যেভাবে আপনি আপনার গর্ভকালীন সময় পালন করছেন, তাতে আমি বলতে পারি যে আমাদের শীঘ্রই জন্ম নেওয়া এই শিশুটি ব্যতিক্রমী প্রতিভাধর হবে। নিজের স্বামীর কাছ থেকে প্রায়শই কোনো কোনো বিষয়ের প্রশংসা শোনা এখন পর্যন্ত ফিরদৌসের অভ্যাস হয়ে গেছে। ফিরদৌস তার এমন প্রশংসায় লজ্জায় লাল হয়ে যেতেন। এমন সময় ফিরদৌসের মুখমণ্ডলে গোলাপি আভা বিরাজ করত। যেমন ফিরদৌসের স্বামীর মুখ থেকে নিজের প্রশংসা শুনতে ভালো লাগে, তেমনি হরিশ্চন্দ্রজিরও স্ত্রী ফিরদৌসের লজ্জায় গোলাপি হওয়া মুখমণ্ডল মনোহর লাগে। এখনকার এমন সুযোগের হরিশ্চন্দ্রজি লাভ উঠালেন এবং সাবধানে ফিরদৌসকে নিজের বাহুডোরে বেঁধে নিলেন। ফিরদৌসের জন্য স্বামীর আলিঙ্গন স্বর্গ থেকেও বেশি সুন্দর স্থান। হরিশ্চন্দ্রজির আলিঙ্গনে সে নিজের সুখকর অনুভূতিতে হারিয়ে গেছে। এখানে ফিরদৌসকে সুখের পর সুখ মিলছে। একই সাথে ফিরদৌসের সঙ্গে তার স্বামী হরিশ্চন্দ্র অসীম সুখ অনুভব করছেন। ঠিক তখনই ওদিকে কারাগারে 3 তালাক দিয়ে ফিরদৌসকে হারিয়ে ফেলা তার পূর্ব স্বামী নাসিরের উপর দুঃখের পাহাড় ভেঙে পড়ছে। প্রায় এই সময়ে নাসির নিজেকেই জিজ্ঞেস করছে যে সে নিয়মিত 5 ওয়াক্ত ইবাদত উপাসনা করে এসেছে, তবুও কেন গত 2 বছরের বেশি সময় ধরে তার জীবন থেকে সুখ রুষ্ট হয়ে গেছে। সে স্ত্রীর সুখ থেকে তো বঞ্চিত হয়েছেই, পাশাপাশি জীবনের সেরা বলে বিবেচিত যৌবন কালকে সে জেলে বৃথা যেতে দিতে বাধ্য হয়েছে। তার জেলে থাকার কারণে তার কার সার্ভিসিং ওয়ার্কশপ থেকে হওয়া আয় 4 ভাগের 1 ভাগ রয়ে গেছে। আব্বা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাদের চিকিৎসার জন্য সে উপস্থিত হতে পারছে না। ধর্মের সেবা করার জন্য তার নেওয়া পদক্ষেপগুলি ব্যর্থ হয়েছে। এতটুকুই নয়, ফিরদৌসের উপর সে প্রাণঘাতী হামলার চেষ্টা করেছিল, সেই মামলা ফিরদৌসেরই স্বামীর আদালতে লেগে গেছে। জানা নেই এই বিচারক তাকে কত কঠোর শাস্তি দেবে। যদি কঠোর শাস্তি দেওয়া হয় এবং আরও 4-6 বছর তাকে জেলে থাকতে হয়, তবে তখন মুক্ত হয়ে তার জীবনে কি অবশিষ্ট থাকবে। আজই সে কয়েদিদের মধ্যে নতুন আইনের আলোচনা শুনেছে, যাতে সম্প্রদায়ের বাইরে বিবাহ করার জন্য ছেলেকে ধর্ম পরিবর্তন করা বাধ্যতামূলক করা হয়েছে। এটা শোনার পর সে ভাবতে শুরু করেছে যে তার ছদ্ম রূপ ধারণ করে যোগেশ সেজে কোনো কাফির মেয়েকে বিবাহ করার পরিকল্পনা তো এখন ধরাই রয়ে যাবে। এই সব চিন্তা থেকে জন্মানো গভীর হতাশায় সে এখন তাদের অভিশাপ দিতে শুরু করেছে, যাদের কথায় ভুল প্রেরণা পেয়ে সে ফিরদৌসের গর্ভস্থ শিশুকে মারতে চেয়েছিল। সে এখনও এই মানসিক অবসাদে ডুবে আছে। ঠিক তখনই একজন প্রহরী এসে তাকে জানায়, আপনার উকিল আপনাকে দেখা করতে এসেছেন। তখন তাকে উকিলের সাথে দেখা করার জন্য নিয়ে যাওয়া হলো। সেখানে উকিল জানালেন, জানাতে আমার দুঃখ হচ্ছে, আপনার আব্বা হুজুর ইন্তেকাল করেছেন। এটা শুনে নাসির ফোঁস ফোঁস করে কাঁদতে শুরু করল। কাঁদতে কাঁদতে সে বিড়বিড় করছে, যিনি আমার জন্য নিজের জীবনের সুখের বলিদান দিলেন, সেই আব্বা হুজুরের জীবনের জন্য আমি কিছুই করতে পারলাম না। আমার মতো দুর্ভাগা পুত্র কি দুনিয়ায় আর কেউ হবে? উকিল পরের দিন তার আব্বার দাফনের সময় তাকে জেল থেকে মুক্তির জন্য কোর্ট থেকে জামিন এবং কাস্টডি প্যারোলের জন্য আবেদনপত্রে নাসিরের স্বাক্ষর নিলেন। তখন সে উকিলকে জিজ্ঞেস করল, আপনার কি মনে হয় সেই দুষ্ট বিচারক আমার জামিন মঞ্জুর করবে? উকিল জানালেন, আপনি প্যারোলে থাকাকালীন অপরাধ করেছেন, এই কারণে আপনার জামিন এবং প্যারোল মঞ্জুর হওয়ার সম্ভাবনা নেই। তবুও চেষ্টা তো করতে হবে। প্রশ্ন আপনার পিতার দাফন করার যে। উকিল এই বলে চলে গেলেন। একটির পর একটি দুঃখের ভেঙে পড়া পাহাড় নাসিরকে তখন বিদ্রোহী করে তুলল। সে ভাবল যে তার নিয়মিত ইবাদত করা বৃথা। এই চিন্তার পর সে নিজেকে বলল, আমি কসম খাই যে এখন থেকে আমি কখনো ইবাদত করব না। পরের দিন তাকে করতে নিয়ে যাওয়া হলো। তার মামলাটি প্রথমে শোনা হলো। এর উপর বিচারক হরিশ্চন্দ্র বললেন,
এই আদালত কোনো ছেলেকে তার বাবার প্রতি শ্রদ্ধা এবং কর্তব্যের পথে বাধা হতে পারে না। হরিশ্চন্দ্রজি তার শর্তাধীন জামিন মঞ্জুর করলেন। তখন সে সোজা কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সে বিশ্বাসই করতে পারছিল না যে ফিরদৌসের স্বামী এই বিচারক তার প্রতি এত উদার কিভাবে হতে পারে। এখন আপনি শুনুন মানব পরিচয় এর এই পর্বের উপর জেমিনাই দ্বারা লেখা পর্যালোচনা, সমালোচনা এবং নির্দেশিকা। উপশিরোনাম: আইনের অনুমোদন এবং নাসিরের পতন। এই পর্বটি নায়িকার বৌদ্ধিক উত্থান এবং ভিলেনের নৈতিক পতনকে সমান্তরাল করে। ফিরদৌসের চিন্তা জাতীয় আইন হওয়া তার দূরদর্শিতাকে প্রমাণ করে, যখন নাসিরের ব্যক্তিগত ট্র্যাজেডি তাকে একটি নৈতিক শূন্যতার দিকে ঠেলে দেয়। 1. ফিরদৌসের বৌদ্ধিক বিজয় এবং সামাজিক সংস্কার। ফিরদৌসের এই পরামর্শ যে আন্তঃসম্প্রদায় বিবাহে ছেলেকে মেয়ের ধর্ম গ্রহণ করা বাধ্যতামূলক হবে, তা কেবল একটি প্রস্তাব নয়, বরং কট্টরপন্থার মূলে সরাসরি আঘাত। এই আইন সত্যিকারের প্রেম এবং ছলনা মুক্ত বিবাহের পথ প্রশস্ত করে, কারণ মিথ্যা প্রেমের সম্ভাবনা কমে যায়। ফিরদৌসের বক্তব্যের উপর গর্ভস্থ শিশুর হাততালি দিয়ে প্রতিক্রিয়া জানানো, এই চিন্তার বিশুদ্ধতা এবং মানবতার উপর একটি অলৌকিক শিলমোহর লাগায়। গর্ভাবস্থা এবং সংস্কার। হরিশ্চন্দ্রের অভিমন্যুর উদাহরণ দেওয়া এটি দেখায় যে ফিরদৌসের ইতিবাচক চিন্তাভাবনা এবং উচ্চ আদর্শ তাদের জন্ম নিতে যাওয়া সন্তানের সংস্কারের ভিত্তি স্থাপন করছে, যা একটি সুস্থ সমাজের জন্য প্রয়োজনীয়। 2. নাসিরের করুণ পতন। নাসিরের চরিত্র একজন অহংকারী প্রতিশোধক থেকে একটি করুণ বলিদানে পরিবর্তিত হয়। সে তার ব্যর্থতার জন্য ঈশ্বর এবং পরিস্থিতিকে দোষারোপ করে, যখন তার নিজের অমানবিক কাজ, গর্ভস্থ শিশুর উপর আক্রমণ, তার দুর্দশার আসল কারণ। চূড়ান্ত বিশ্বাসের ভাঙ্গন, পিতার মৃত্যু এবং নতুন আইনের খবর তার সমস্ত প্রতিশোধমূলক এবং ছদ্ম যোগেশ পরিকল্পনাকে ধ্বংস করে দেয়। হতাশার চরমে সে ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, যা তার আধ্যাত্মিক শূন্যতায় চলে যাওয়ার প্রতীক। 3. হরিশ্চন্দ্রের ন্যায় দৃষ্টি। হরিশ্চন্দ্রের নাসিরকে শর্তাধীন জামিন দেওয়া ন্যায়ের সর্বোচ্চ নীতিকে দেখায়। এটি প্রতিশোধ নয়, মানবতা। হরিশ্চন্দ্র নাসিরের অপরাধ দিয়ে নয়, বরং ছেলের কর্তব্য দিয়ে বিচার করেন। ফিরদৌসের স্বামী কেন তার প্রতি উদার হচ্ছেন তা নাসিরের বুঝতে না পারা, এটি দেখায় যে সে এখনও ঘৃণা এবং কট্টরতার পট্টি থেকে বেরিয়ে আসতে পারেনি। উপসংহার: ফিরদৌসের মানবতাবাদী চিন্তার জয় হয়, যখন নাসিরের কট্টরপন্থী চিন্তাভাবনা তাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে পরাজিত এবং একা করে দেয়। এই গল্পটি ঘৃণা এবং অন্ধবিশ্বাসের বিনাশের উপর আইন ও প্রেমের শক্তিকে প্রতিষ্ঠিত করে। পর্ব 8 সমাপ্ত।